দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য আর পর্যটন খাত তুলে ধরতে কুয়েতে পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। মেলায় ছিল বাংলাদেশে উৎপাদিত নানা ধরনের পণ্য। বিদেশিদের কাছে তুলে ধরা হয় দেশের শিল্প ও সাহিত্য। বৃহস্পতিবার দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন, যাতে ভিড় জমান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিনিধি আর নাগরিকরা। কুয়েত থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুয়েত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে পর্যটন মেলা। দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর বৈচিত্র্যময় পর্যটন স্থানসমূহ বহির্বিশ্বে তুলে ধরতে এমন আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মেলা উপলক্ষে কুয়েত সিটির শহীদ পার্কের অডিটোরিয়ামকে সাজানো হয় বর্ণিল সাজে। দেখা মেলে নানান রঙের ব্যানার আর ফেস্টুনের। প্রদর্শিত হয় দেশের পর্যটন স্পট নিয়ে প্রামাণ্যচিত্র, যা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। পর্যটন খাতের জন্য সেরা একটি আয়োজন এটি। কুয়েতের নাগরিকরা ঘুরতে ভালোবাসে। এমন আয়োজনের পর আরো অনেক কুয়েতি দেশটিতে ঘুরতে যাবে বলে আশা করছি। দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। কুয়েত সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। অতিথিরা জানতে পারেন বাংলাদেশের অজানা অনেক কৃষ্টি কালচার সম্পর্কে। কুয়েত বাংলাদেশ দুই দেশের মধ্যকার সম্পর্ক অনেক পুরনো। আয়োজনটি ভালো লেগেছে। বাংলাদেশিদের আতিথেয়তা আর তাদের পণ্য আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে দেশটিতে ঘুরতে যেতে চাই। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, মুজিবস বাংলাদেশ নামের এই পর্যটন এক্সিবিশনের মূল উদ্দেশ্য দেশের ব্র্যান্ডিং করা, যার মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাবেন বিদেশিরা। এই ট্যুরিজম এক্সিবিশনে আমার আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। আপনারা সবাই নিশ্চয় জানেন যে কুয়েতের যারা থাকেন, কুয়েতিরা বিশেষ করে, তারা কিন্তু খুব কম সিটিজেনই বাংলাদেশে ট্যুরিজম পারপাসে যায়। মেলায় লটারির মাধ্যমে 5 বিদেশিকে বিনা খরচে বাংলাদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। এই ভাগ্যবানদের জন্য দেশের বিভিন্ন পর্যটন স্পটের অভিজাত হোটেলে 2 দিন থাকার ব্যবস্থাও করা হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। বাহরাইনে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী মৃত্যুর ঘটনা। 2023 সালে দেশটিতে মৃত্যু হয় 97 জন বাংলাদেশের, যার মধ্যে 82 জনই মারা গেছেন হৃদরোগে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, উচ্চ অভিবাসন ব্যয়, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া সহ নানা কারণে মানসিক চাপ বাড়ছে প্রবাসীদের। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এদিকে মৃত্যুহার কমাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বাহরাইনেও বাস করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। 1.5 লাখের বেশি প্রবাসী চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য সফলতা পেয়ে বাড়াচ্ছেন দেশের রেমিটেন্স প্রবাহ। এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রতিবেদনে এসেছে আশঙ্কাজনক তথ্য। দেশটিতে হৃদরোগজনিত কারণে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। দূতাবাসের তথ্য, গত বছর বাহরাইনে মৃত্যু হয়েছে 97 বাংলাদেশির, যার মধ্যে 82 জনেরই মৃত্যু হয়েছে হৃদরোগে। বাকিদের প্রাণ গেছে দুর্ঘটনা সহ নানা কারণে। পারিবারিক চাপ, ঋণের চাপ, পাশাপাশি প্রবাসে থাকাকালীন কর্মসমস্যা, নানান ধরনের সমস্যা মাথায় রেখে প্রবাসীরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করে যাচ্ছেন। যারা প্রবাসী ভাই বোনদের ফ্যামিলি আছেন, আপনারা যেই কোনো প্রবাসী ভাই বোনদেরকে মানসিক নির্যাতন অথবা মানসিক চাপ থেকে বিরত রাখবেন, কারণ এই মানসিক যন্ত্রণার কারণে মানুষ সহ্য করতে না পারে হৃদরোগে মানুষ বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতেছেন। প্রত্যেক ভাইদেরকে বলবো, বাহরাইন বিভিন্ন জায়গায় হাসপাতাল আছে, আপনারা 10-12 দিনের খরচ করে বছর হইলেও একবার নিজের শরীরটারে পরীক্ষা করেন। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা উদ্যোগ নিচ্ছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, এমনকি প্রতি মাসে 10 জন প্রবাসীকে দেয়া হয় বিনা খরচে চিকিৎসা সেবা। আমরা নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করছি এবং প্রতি মাসে 10 জন রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা রেখেছি। স্বাস্থ্য সচেতনতার অভাব, পারিবারিক কলহ, জীবনযাত্রার ব্যয় ব্যাপক বৃদ্ধি পাওয়া সহ নানা কারণে অনেক প্রবাসী ভুগছেন মানসিক চাপে। পাশাপাশি মরুভূমিতে কঠোর পরিশ্রমের কারণেও অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। হৃদরোগের প্রধান উপসর্গগুলো হলো বুকে ব্যথা হওয়া অথবা বুকে ভারী অনুভব করা, ব্যথা যদি চোয়ালে অথবা ঘাড়ের দিকে স্থানান্তরিত হয়, অথবা শরীরে ঘাম দেওয়া
তো এই উপসর্গগুলো দেখা গেলে খুব তাড়াতাড়ি হসপিটালে রোগীকে নিয়ে যেতে হবে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত মেডিকেল চেক আপ করানোর পরামর্শ চিকিৎসকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে নিরলস প্রচেষ্টা করছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে দেশটিতে সফর করেন সংগঠনটির প্রতিনিধি দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বৃদ্ধি করতে এই সফরের আয়োজন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে সভাপতি সাব্বির আহমেদ খানের নেতৃত্বে 20 থেকে 22 ফেব্রুয়ারি মালয়েশিয়া সফর করে সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরে দেশটির ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন, এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইন্টারন্যাশনাল হালাল শোকেস সেক্রেটারিয়েট, হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল ও এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের শ্রম দক্ষতা উন্নয়নের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্যে IFIC ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হলো রেমিটেন্স রোড শো। ওল্ডহ্যামে আয়োজিত এই রোড শোর সার্বিক সহযোগিতায় ছিল সোনালী ট্রাভেল অ্যান্ড ফাইন্যান্স। আয়োজকরা জানান, IFIC ব্যাংক এবং বাংলাদেশ সরকারের ব্যাংকিং খাতের বিভিন্ন পরিষেবা প্রবাসীদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার, IFIC মানি ট্রান্সফার ইউকের চেয়ারম্যান ARM নাজমুস সাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন ও সোনালী ট্রাভেল অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক আব্দুল আজিম। এ সময় বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আয়োজনটির পরিচালনায় ছিলেন আপন আহসান। সরকার যে আপনার অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বাংলাদেশে ফরেন কারেন্সি পাঠানোর জন্য যে ব্যবস্থাটা করেছেন সেটি পরিচিত করার জন্য। সোনালী ট্রাভেলস অ্যান্ড ফাইন্যান্সে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতে পারবেন এবং এটার সাথে সাথে বাংলাদেশে 10 মিনিটে চলে যাবে। এই সুযোগটা এই IFIC ব্যাংক নিয়ে এসেছে। পোল্যান্ডে সিটি ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হলো রোড শো। রাজধানী ওয়ার্শ এর ম্যারিয়ট হোটেলে হয় এই আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানা সুবিধা তুলে ধরেন আয়োজকরা। এ সময় বক্তব্য রাখেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এ সময় অফশোর ব্যাংকে ডলার ও ইউরোর আমানত বাড়ানো সহ প্রবাসীরা কিভাবে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে লাভবান হতে পারেন তা তুলে ধরেন তিনি। জানান, ব্যাংকটির বিশেষায়িত অফশোর ব্যাংকিং সুবিধা প্রবাসী বাংলাদেশিদের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। রোড শোতে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সুলতানা লায়লা হোসেন সহ CIP নান্নু শেখ ও ইমরান হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পোল্যান্ডটা আমাকে খুব টাচ করলো, পোল্যান্ডের অনুষ্ঠান। আমি পোল্যান্ডের বিষয়ে আশাবাদী। আমার কাছে মনে হয় যে এখানে বেশ সচ্ছল ব্যবসায়ী শ্রেণী, ডিপোজিটর ক্লাসটা এখানে বেশি। এটা স্পষ্ট আসলে পুরো অনুষ্ঠানে। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থেই বাংলাদেশ সরকার সম্প্রতি একটি আইন পাশ করেছে অফশোর ব্যাংকের, এবং এই আইনটা কেবল হলো, আমরা আশা করি আইনটার সাথে সাথে লোকজন পরিচিত হবে, তারা তাদের ডিসিশন তারাই নেবে। বাংলাদেশিরা যারা এই দেশে ডলার অথবা ইউরোতে টাকা রাখে, কারণ অনেকে হিসাব করে যে ডলার ইউরোটা সেফ, কারণ এই দেশের কারেন্সিও ফ্লাকচুয়েট করে। তো ওদের জন্য অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিজেরাই করতে চায় রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। যদিও এই কাজে তাদের পূর্ব অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বলছেন, দক্ষতা প্রমাণ করতে পারলেই কাজটির জন্য যোগ্য হতে পারে বিমান। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ বলছে তারা লোকবল নিয়োগ দিয়েছে, সংগ্রহ করেছে আধুনিক সরঞ্জাম। আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক জানিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিংকে কে করবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন উড়োজাহাজ ওঠানামা করে 150 থেকে 170টি দেশি বিদেশি এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে। আর গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেয় বিমান। নিজস্ব জনবলে সেবা দেওয়ার সময় লাগেজ ভাঙা, নষ্ট হওয়া, মালামাল চুরির মতো বিভিন্ন অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে। আমরা সঠিক জিনিসটা দিয়ে সঠিক কাজটা করছি না। এই আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ যে ইসে করে নিয়ে আসছি, ট্রলিতে নিয়ে আসছি, সেই ট্রলিটা কিন্তু লাগেজ টানার ট্রলি না। যার ফলে হচ্ছে কি, যখন আসছে লাগেজ পড়ে যাচ্ছে,
যে নিয়ে আসছে সে হয়তো জানছেও না যে একটা লাগেজ পড়ে গেল, যার ফলে হয় কি ওই ট্রলি থেকে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর বেল্টের মধ্যেও কিন্তু মিসহ্যান্ডলিং আছে, ছুঁড়ে মারা, এগুলো কিন্তু আমাদের উন্নয়ন করতে হবে। এর মধ্যে নতুন করে তৈরি হয়েছে থার্ড টার্মিনাল। এটির গ্রাউন্ড সেবার জন্য আলোচনা হচ্ছিল জাপানি কোম্পানির নাম, কিন্তু থার্ড টার্মিনাল চালুর আগে জোরে সোরে মাঠে নেমেছে বিমান। এরই মধ্যে কয়েকশো কোটি টাকা খরচে কেনা হয়েছে নতুন সরঞ্জাম। কর্তৃপক্ষের দাবি সর্বোচ্চ মানের সেবা দিতে প্রস্তুত তারা। আমরা লাস্ট 1 বছরে প্রায় 1000 জনবল নিয়েছি এবং পদোন্নতি দিয়েছি প্রায় 1200। প্রশিক্ষণ দেশে বিদেশে চলমান আছে, বিদেশিরা মানে জায়গার সাথে আমরা কাজ করছি 2 বছর ধরে। তো সুতরাং এগুলো সব প্রস্তুতির অংশ। আমরা যন্ত্রপাতি নিয়ে এসে তো বসে নেই, সে সাথে তাদেরকে প্রশিক্ষিত করা, মেইনটেনেন্সকে আমরা বাড়াচ্ছি। এখানে আরও প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে এবং এগুলো প্রপার মেনটেনেন্সের ব্যাপার আছে। শুধু আমি ইকুইপমেন্ট আনলাম, মেনটেনেন্স প্রপারলি যদি না হয় দেখা যাবে যে এসব ইকুইপমেন্ট 2 বছর 3 বছর পরে অকেজ হয়ে পড়ে আছে। সো কাজে আমাদের মেনটেনেন্স, আমাদের এখানে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইড করে থাকে তার সেসব গ্রাউন্ড হ্যান্ডলারদেরকে প্রপার ট্রেনিং দেওয়া, তাদেরকে প্রপার করা, সার্ভিস দেওয়ার ব্যাপারে মোটিভেট করা, এই জায়গাগুলোতে আমার মনে হয় আরও দক্ষতা বাড়াতে হবে। যদিও সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনার জন্য আধুনিক সরঞ্জাম নয়, নির্ভর করছে প্রশিক্ষিত দক্ষ জনবল তৈরির উপর। এটা কিন্তু ওই দক্ষ জনবলের উপর নির্ভর করে, প্রশিক্ষিত জনবল লাগবে, দক্ষতা লাগবে। তো এগুলো অভাব আছে এখনো। তো এগুলো এখন আমরা চেষ্টা করতেছি যে যারা বর্তমানে করছে তাদেরও মান উন্নয়ন করা, বাট এই মান উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে যে কী পরিমাণ আমার ট্রাফিক হবে, কী পরিমাণ এখানে দক্ষতা লাগবে, ওইটা নিরূপণ করতেছে আমাদের কনসালটেন্ট। ওইভাবেই আমরা আশা করব যে আমাদের ফিউচার টার্মিনাল 3-তে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবে অথবা কার্গো হ্যান্ডলিং করবে ওই ধরনের দক্ষতা সম্পন্ন হবে। সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে জাপানি কোম্পানির তত্ত্বাবধানে শেষ পর্যন্ত বিমানকেই দেওয়া হতে পারে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মাহে রমজান উপলক্ষে বাহরাইনের উদ্বোধন হলো মাসব্যাপী দাওরায়ে তাফসির। সোমবার দেশটির ইসা টাউন এলাকায় একটি মসজিদে উদ্বোধন করা হয় এই আয়োজনের। এতে তাফসির করেন তালিমুল কোরআন বাহরাইনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশার ও জয়নুল আবেদিন সহ আরও অনেকে। আয়োজকরা জানান দেশটির 4 শহর মানামা, মোহাররক, ইসা টাউন ও রিফায় চলবে এই তাফসির, যেখানে প্রতি রমজানে কোরআন শরীফের 7.5 পারা করে তেলাওয়াত, বাংলা সরল তর্জমা আর ব্যাখ্যা করা হবে। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে আমরা একটা ভালো কাজের আয়োজন করা হয়েছে। এখানে এই মাসের জন্য আমরা কোরআনকে শিখতে পারি এবং কোরআন অনুযায়ী জীবন করতে পারি, এই উদ্দেশ্যে এখানে আয়োজন করা হয়েছে। আমরা তালিমুল কোরআনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দাওরা তাফসিরের আয়োজন করার জন্য। তারা প্রত্যেক বছরে করে থাকে। তো এই বছর ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের উপস্থিতি অনেক বেশি হবে। আপনারা সবাই ইসা টাউন জুবায়েরাম মসজিদে আপনারা সবাই দাওরা তাফসিরে অংশগ্রহণ করবেন। অভাবের তাড়নায় গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন সাবিনা খাতুন। মাত্র 3 দিনের মাথায় তার মৃত্যুর খবর পান স্বজনরা। আর এরপর 5.5 মাস পর সোমবার ঝিনাইদহের বাড়িতে পৌঁছে তার মরদেহ বহুতল ভবনের পাইপ বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মৃত্যুর কথা বলা হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি স্বজনদের। শেষবারের মতো প্রিয়জনকে এক নজর দেখতে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। মৃত্যুর 5.5 মাস পর প্রবাস থেকে ফিরেছে সাবিনা খাতুনের মরদেহ। পুরো বাতপুকুরিয়া গ্রাম জুড়েই শোকের ছায়া। 8 বছর আগে ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামের রুবেল মিয়ার সাথে বিয়ে হয় সাবিনার। স্বামী অসুস্থ থাকায় সংসারে অভাব অনটন লেগেই থাকতো। অসুস্থ স্বামীর চিকিৎসা আর 2 শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গৃহকর্মীর কাজ নিয়ে গেল বছর সৌদি আরব পাড়ি জমান সাবিনা। সেখানে পৌঁছানোর 3 দিনের মাথায় তার মৃত্যুর খবর দেয় দালাল রফিকুল। দাবি করে বহুতল ভবনের পাইপ বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় সাবিনার। রফিকুল নিয়েছে, রফিকুল নিয়ে কি ভালো জায়গায় দিয়েছে কি খারাপ জায়গায় দিয়েছে সেটা আমরা জানি না। রফিকুল সৌদি নেওয়ার কথা কয়ে রফিকুল নিয়ে গেছে বাড়িতে। মা রফিকুলের কয়েন যে আমার জন্য মোবাইলটা যেন আমার হাতে দেয়,
পুরো আমার মোবাইলটা আমারতে নিয়ে গেছে, মোবাইলটা আমার কাছে দেয় না। সাবিনার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন প্রতিবেশীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি তাদের। গরিব বলে গিয়েছে, সন্তানের ভবিষ্যতের জন্য গিয়েছে, তো সব সেই ভবিষ্যৎ কই? এখন তো দুটো বাচ্চা মা পাবে না। এখন রফিকুলের বিচার চাই। আমি এই নাচ ছেলে আমি কি বাজে আমি মেয়ে দুটো আমি মানুষ করব। যে অফিসগুলোরা নিয়েছে তারা কিন্তু আহামরি কোনো সহযোগিতা করে নাই। তার দুটো নাবালক বাচ্চা আছে, তারা কিছু ক্ষতিপূরণ পায়, এই বিষয়টা লক্ষ্য রাখবে। ঘটনার পর থেকে পলাতক দালাল রফিকুল। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।